আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছি এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা হয়তো জানেন না আমরা কার সাথে কথা বলছি। আমরা কথা বলছি সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস আলী সাহেবের সাথে। আমরা অনেকে আমাদেরকে ফোন করছেন এবং মোবাইলে ফোন করে জানতে চেয়েছেন যে আমরা ফোন কল নিচ্ছি না কেন। সুপ্রিয় দর্শক, আমরা ফোন কল নিচ্ছি না কারণ প্রোগ্রামেরও আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ইলিয়াস আলী সাহেব যদি লন্ডনে থাকেন তাহলে আমরা ঈদের পরে তাকে আমরা অনুরোধ করব আবার আসার জন্য এবং তখন আমরা হয়তো ফল কল নিব। আমরা আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জনাব ইলিয়াস আলী সাহেব, আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে কথা বলছিলাম, দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে? বড় সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদের জন্য। দেশের অর্থনীতি কোন দিকে গিয়েছে, কোন দিকে যাচ্ছে, মানে এই যে শেয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে দেশের অর্থনীতি বলতে এখন কিছু নেই। আমি আপনাকে আমার আগের কথাগুলোতে বলছিলাম যে আওয়ামী লীগ ডাজ নট নো হাউ টু গভর্ন। হ্যাঁ, তো এরা সুশাসন যেমন জানে না, এরা দেশ পরিচালনা করা বুঝে না, অর্থনীতি বুঝেই না। আজকে আপনি দেখেন বাংলাদেশে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির মাধ্যমে ৮৬,০০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই ৮৬,০০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যমে ৩৩ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী আজকে নিঃস্ব, এবং নিঃস্বদের মধ্য থেকে প্রতিবাদ করে ইতিপূর্বেই ৩ জন সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, এই যন্ত্রণা সহ্য না করতে পেরে। এই ৮৬,০০০ কোটি টাকা লুপাটের পর এখন পর্যন্ত এই লুপাটকারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। সরকার ব্যবস্থা, আপনার কি ধারণা সরকার জড়িত? সরকার অবশ্যই। এই শেয়ার মার্কেটটা, স্টক মার্কেটটা কন্ট্রোলিং এর ফুল দায়িত্ব ছিল সালমান এফ রহমান। এই সালমান এফ রহমানকে তিনি আওয়ামী লীগের এবং নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্যিক উপদেষ্টা। তিনি এখন বাংলাদেশের দরবেশ নামে খ্যাত। এই শেয়ার মার্কেটের সাথে জড়িত শেখ হাসিনার পরিবার, ওনার বোন জড়িত, ওনার ছেলেরা জড়িত, ওনার সকল আত্মীয় স্বজনরা জড়িত। আর উনি যদি জড়িত নাই হন, বাংলাদেশের মানুষ, সকল সেক্টরের মানুষ এত প্রতিবাদ করলো, তিনি কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না? অর্থমন্ত্রী কেন ব্যবস্থা নিলেন না? নিতে পারেন না। তো বাংলাদেশের অর্থনীতি বলতে কিছু নেই। এর আগে যখন ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, ঠিক একই কায়দায় ভারতীয় মালওয়ারিদের সহযোগিতায় বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা এইভাবে হাতিয়ে নেওয়া হয়েছিল। তৎকালীন সময় হাতিয়ে নেওয়ার এই ট্রেনিংটা আওয়ামী লীগ পেয়েছিল ভারতীয় মালওয়ারিদের কাছ থেকে। তখন যৌথ প্রযোজনায় এই ঘটনা ঘটেছিল। আর এইবার যৌথ প্রযোজনা নাই, এইবার সিঙ্গেল প্রযোজনায় আওয়ামী লীগ এই কাম করে ফেলেছে। এবং নিঃস্ব হয়েছে ৩৩ লক্ষই। অর্থনীতি বলতে কিছু আছে? অর্থনীতির চালিকা শক্তি এখন কিছু নেই। ব্যাংকে টাকা নেই, এই ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই, অর্থমন্ত্রী এর কোনো সদুত্তর দিতে পারে না। এই ফেব্রিকেটেডভাবে মাঝে মাঝে স্টক মার্কেটের রেট আপ করা হয়, আবার ফল ডাউন হয়, আবার ইনভেস্টাররা রিয়েক্ট করে। তো টাকা তো নিয়ে যাওয়া হয়েছে, এই টাকাগুলো তো দেশেও নেই। যে টাকাগুলো হাতিয়ে আওয়ামী লীগ নিয়েছে, সরকার নিয়েছে, এই টাকাগুলো যদি আবার তারা রিইনভেস্ট করতো তাহলে তো রিসাইকেল হতো, মানি সাইক্লিং হতো। কিন্তু সেটা তো হচ্ছে না। টাকাগুলো তো সব পাচার হয়ে গিয়েছে। সব টাকাই তো তাদের যেখানে যেখানে রাখার সেখানে রাখা হয়েছে। সুইস ব্যাংকে রাখা হয়েছে, আমেরিকাতে রাখা হয়েছে। আজকে আমাদের প্রশ্ন আপনার কাছে যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক এখন ব্যাংকগুলোতে, আমেরিকান ব্যাংকগুলোতে আছে। এফবিআই অলরেডি, আমি যতটুকু শুনেছি বিশ্ব সূত্রে, যে এফবিআই এইগুলা তারা তদন্ত করে পেয়ে গেছে। সুইজারল্যান্ড কিছুদিন আগে প্রাইম মিনিস্টার গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন এক কারণেই, যে টাকাগুলো রক্ষিত আছে, গচ্ছিত আছে, এই টাকাগুলা আছে কিনা, বা এই টাকাগুলা কোনো কোথাও কোনোভাবে উদাও হয়ে গেল কিনা, সিজ হলো কিনা, মনে হয়েছে এইগুলা আবার তিনি তদন্ত করতে, খবর নিতে আছে কিনা, সে এই জন্য গিয়েছিলেন। আপনি কানাডায় অর্থমন্ত্রীর, এই প্রধানমন্ত্রীর মেয়ের নামে বাড়ি কেনা হয়েছে, ঘর কেনা হয়েছে, টাকা আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। কি এমন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ শেখ হাসিনার মেয়ে এবং ছেলের কাছে, বোনের কাছে, যে বিদেশে হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন পাউন্ড, মিলিয়ন মিলিয়ন পাউন্ড এখানে গচ্ছিত রাখা হয়েছে? কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ তাদের কাছে? এই যে জনগণের, এটা কতটুকু সত্য? এটা সত্য। সময়ের ব্যবধানে আপনারা এই সত্যের প্রমাণ পাবেন। আজকে হয়তো আপনি বলছেন কতটুকু সত্য। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, তখন এই আমেরিকানরাই বাংলাদেশ যারাই ক্ষমতায় আসবে তাদের আহ্বানে সব বলে দিবে, বলে দিবে। তো অর্থনীতি বলতে কিছু নেই। আর অর্থনীতি
বলতে নেই বলেই তো বাংলাদেশে জিনিসপত্রের ঊর্ধ্বগতি লাগামহীনভাবে বাড়ছে। আপনি রমজানেই আসছেন বাংলাদেশ থেকে, এখন দ্রব্যমূল্যের অবস্থা কি? দ্রব্যমূল্যের অবস্থা কি? দ্রব্যমূল্যের অবস্থাকে আমি তো বাংলাদেশ থেকে আসছি, এর জন্য আপনার নতুন করে জানতে নেই। এখন এই আধুনিক দুনিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনার চ্যানেল আই তো রেগুলার বাংলাদেশের খবর দেখতেছেন না, আপনি তো পাচ্ছেনই। দ্রব্যমূল্য এখন মানুষের নাবিশ্বাস, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু চলে গিয়েছে। আপনি তেলের দাম, নুনের দাম, পেঁয়াজের দাম, বুটের দাম, চুলার দাম, চাইলের দাম, ডাইলের দাম আকাশচুম্বী। যে চাইলের কেজি আমরা ক্ষমতায় থাকা অবস্থায় 16 টাকা ছিল, এই চাইলের কেজি এখন 40 টাকা। যে চাইলের কেজি 22 টাকা ছিল আমরা ক্ষমতায় থাকা অবস্থায়, সবচেয়ে টপ উন্নত মানের চাইল, এটা এখন 50 টাকা। আমরা ক্ষমতায় থাকায় যে সয়াবিনের লিটার ছিল 45 টাকা, এখন এই লিটার 120 টাকা। আমরা ক্ষমতায় থাকা অবস্থায় যে এই ডাইলের কেজি ছিল 50 টাকা, এখন সেটা 120 টাকা। এই রোজা মাসে আরও বেড়েছে। সুতরাং দ্রব্যমূল্যের কথা বলে কোনো লাভ নেই। আপনি অর্থমন্ত্রীর কথা শুনেন নাই? অর্থমন্ত্রী কয়েকদিন আগে এই দ্রব্যমূল্য অর্থনৈতিক অবস্থা ব্যবস্থাপনা করতে পারছেন না বলে তিনি দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে আপনারা সপ্তাহে একদিন বাজারে যাবেন না। আর এই গত সপ্তাহে এই বাণিজ্যমন্ত্রী বলেছেন আপনারা কম খাবেন। এখন বাণিজ্যমন্ত্রীর নাম দিয়ে দিয়েছে দেশের মানুষ কম খান, এবং ওনার নাকি এখন হবে, ওই কি বলে নতুন করে নামকরণের ওনার নেত্রী নাম কম খান দিয়েছেন। এই কারণে আগে ওনার একটা আকিকাও হবে এখন। এই তো হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চিত্র। সন্ত্রাস চাঁদাবাজি, সন্ত্রাস চাঁদাবাজির মহা উৎসব চলছে। লক্ষ্মীপুরের তাহের মুক্তি পেয়েছেন, তিনি এখন জোরপূর্বকভাবে লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন। তার ছেলে নুরুল ইসলাম হত্যাকাণ্ডের দায়ে যিনি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, হ্যাঁ, সুপ্রিম কোর্ট যার রায় বহাল রেখেছে, তাকে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। এবং এই ক্ষমাপ্রাপ্ত তাহেরের ছেলেই গত কয়েকদিন আগে নোয়াখালীতে প্রতিবাদ সভায় যাওয়ার পথে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ির বহরে হামলা করেছে। এই আইন শৃঙ্খলার অবস্থা হলো, সন্ত্রাসীদের এই নাটুরে যে সমস্ত সন্ত্রাসীরা সাজাপ্রাপ্ত ছিল, সুপ্রিম কোর্টে তাদের মামলা বিচারাধীন রয়েছে। এই বিচারাধীন আন্ডার ট্রায়াল মামলার আসামিদেরকে, সাজাপ্রাপ্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে নাটুরের বড়াই গ্রামের উপজেলা চেয়ারম্যান বাবুকে এই খুনিরা হত্যা করলো। এই হচ্ছে আইন শৃঙ্খলার ওই উন্নতি অবস্থা। শামীম উসমান এখন বীরদর্পে নারায়ণগঞ্জে আবার সন্ত্রাস রাহাজানি চাঁদাবাজি চালাচ্ছে। মহা উৎসব চলছে চাঁদাবাজির। এবং আপনি একটি কথা আমি এখানে বলি, ডেভেলপমেন্টের অবস্থা এতই নাজুক, নতুন কোনো ডেভেলপমেন্ট নাই, এবং সমস্ত ডেভেলপমেন্ট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এবং বেজ নষ্ট হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। গত 10-12 দিন যাবৎ ঢাকার সাথে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। কেন বিচ্ছিন্ন? কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে নাই, হয় নাই, কোনো ডিজাস্টার হয় নাই, কোনো বন্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই, অটোমেটিক্যালি বন্ধ। এই যে গত 2.5 বছর যাবৎ বা 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই ঢাকা ময়মনসিংহ সড়কের কোনো রিপেয়ার কাজ হয় নাই। তো রিপেয়ার কাজ না হলে তো ভাঙতে 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 গর্ত হয়ে গেছে, পুকুর হয়ে গেছে, খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে। এখন বাস যায় না, এবং এই যে বাস যায় না সেটা আমার কাছে আরও বিশ্বাস হলো। আমি তো ওই রাস্তার মানুষ না, ওইদিকে যাই না। আমি আসার 2 দিন আগে দেখতে এরকম এই ইলেকট্রনিক্স মিডিয়া এই চ্যানেলে দেখেছি যে একজন মহিলা আর মহিলার মেয়ে বাস স্ট্যান্ডে কান্নাকাটি করতেছে। কিসের জন্য? তার হাজব্যান্ড জামালপুরে মারা গেছে, শ্রমিক। তো তার হাজব্যান্ডের লাশ দেখতে যাবে, দাফন করতে যাবে। এখন সে যাবে কি দিয়ে? বাসে। বাস যাচ্ছে না, রাস্তার যোগাযোগ হচ্ছে না। এই বাস স্ট্যান্ডে বসে হাউ মাউ করে বিলাপ করে কাঁদতেছে। তো এখন বাংলাদেশের উন্নয়নের চিত্র আর চেহারা আপনি বুঝেন কি অবস্থা চলছে। সন্ত্রাস চাঁদাবাজি আপনাদের সময় ছিল, আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এইভাবে লাগামহীনভাবে চলে নাই, এইভাবে বেপরোয়াভাবে সন্ত্রাস এবং চাঁদাবাজরা বেপরোয়া হতে আমরা দেই নাই, বেপরোয়া ছিল না। এখন তো ঘর থেকে কেউ বের হয় না, এখন তো মানুষ মানে সাহস পায় না। এখন আপনি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও সাহস পায় না। এখন তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের আমলে
ছিল না আমরা বলবো না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করেছি, কঠোর হস্তে দমন করেছি। কিন্তু এখন তো কঠোর হস্তে দমন করা হচ্ছে না, এখন তো সন্ত্রাস হচ্ছে আওয়ামী ছত্রছায়ায়। সন্ত্রাসীরা আওয়ামী নিরাপত্তার চাদরে তারা বেষ্টিত, তাদেরকে তো কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যে সন্ত্রাসী যেই হোক, সন্ত্রাসীদের পাল্লাই মাপা হয়েছে এবং তাদের সেই চেহারাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কে বিএনপি সমর্থক করে কিংবা কে বিএনপি, কোন সন্ত্রাসী বিএনপি ফলো করে, বিএনপিকে সমর্থন করে, সেটা তো দেখা হয় নাই। কিন্তু আজকের চেহারা তো ভিন্ন। সিলেটের রাজনৈতিক অবস্থা কি? আপনি সিলেট জেলা একই বিএনপির অবস্থা সভাপতি। সারা দেশের মতোই সিলেটের এই রাজনৈতিক চিত্র। দমন, নিপীড়ন, নির্যাতন, মামলা, আজকে পরমত সহিষ্ণুতার উপর কোটারাঘাত, বিএনপির নেতাকর্মীদের উপর মামলা, পুলিশি হামলা, গ্রেপ্তার, মিথ্যা মামলা এবং পরিকল্পিতভাবে আরও নতুন নতুন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ার সকল পরিকল্পনা তারা নিচ্ছেন এবং একের পর এক তারা এই কাজগুলো করছেন। আমার নির্বাচনী এলাকায় হাজার হাজার নেতাকর্মী আমার আসামি, প্রতিদিনই মামলা হচ্ছে। এমপি সাহেব মামলা দেওয়াচ্ছেন, এসপি সাহেব মামলা নিচ্ছেন, ডিআইজি সাহেব অর্ডার করছেন, আইজি সাহেব অর্ডার করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার করছেন। এই তো সারা বাংলাদেশের ন্যায় সিলেটেরও রাজনৈতিক চিত্র। তবে সিলেটের প্রতিবাদের ভাষা একটু কড়া এবং কঠিন, বিএনপির পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে।